এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিরে, বেরিয়ে ড্রাইভ কর। মাহিন প্রগাঢ় নিদ্রায় ঢুলুঢুলু করছে। পাপড়ি যুগল জোরপূর্বক বুঝে আসছে। রিয়ানের কথা কানে নেয় না। পুনরায় সিটে মাথা এলিয়ে জানায়, আমার দ্বারা হবে না, ঘুমের তোপে গাড়ি কোথাও মেরে দিব। রুস্তম নাক ডেকে ঘুমোচ্ছে। সুহানের কানে ইয়ারবাডস ঢুকানো। দুজনেই এই কোলাহলপূর্ণ ব্যাপারে নির্বোধ। তন্ময় ওদের বিরক্ত চোখে কিয়ৎক্ষণ দেখে, বেরিয়ে আসে দরজা খুলে। অরুকেও হাতের ইশারায় বেরোতে বলে। অরু তড়িৎ বেরোয় তন্ময়ের পেছন পেছন। তন্ময় ড্রাইভিংয়ে বসতে বসতে মাহিনের উদ্দেশ্যে বলে, পেছনে গিয়ে ঘুমা। যেন এই বাক্য শুনবার প্রত্যাশায় ছিল মাহিন। বিলম্ব না করে উৎফুল্ল বদনে বেরিয়ে এলো। ইতিমধ্যে রিয়ান অবসাদগ্রস্ত ভঙ্গিতে ম্যাট্রোর পেছনের আসনে চিত পটাং হয়ে শুয়ে পড়েছে। মাহিনও শরীরের চরণ ফেলে আজস্বভাবে চোখ জোড়া বুঝে নিয়েছে। সকলে আপাতত সুগভীর নিদ্রায় আচ্ছন্ন। ওরু ড্রাইভিংয়ের পাশে বসেছে। তন্ময় গাড়ি স্টার্ট করেছে। ইতিমধ্যে তারা ঢাকার শহরে পথঘাট হতে বহুদূর। মফস্বলের নৈকট্যে সবুজের রঙানো নৈসর্গিক সৌন্দর্যে এক অপরূপ অর্পিত। দূর দূরান্তের যেথায় দৃষ্টি যায় শুধুমাত্র গাছেদের সমাহার। আধারচ্ছন্নতায় পড়া চাঁদের আলোয় যেন এক টুকরো স্বর্গ। সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট পৌঁছাতে পৌঁছাতে রাত 11:30। তখন মানুষদের যাতায়াত দ্বীপ্রহরের তুলনায় কম। স্পন্দ চতুর্দিক। মাইক্রো কোথাও থামে না। সোজা বাগান বাড়ির উদ্দেশ্যে ছুটে। সবাই বিধ্বস্ত ক্লান্ত। পৌঁছেই ভোজন সেরে নিজেদের গতিতে আয়েশ করে ঘুমোবে। সর্বপথ তন্ময় ড্রাইভ করে। ওরও এই ঘুমায়, আবার এই সজাগ। সজাগ থাকলে মুখ বন্ধ হয় না, ক্রমাগত চলে। তুতা পাখির ন্যায় যত সব বেহিসাব প্রশ্ন করতেই থাকে। পেছনে আধ বসা মাহিন এবং রিয়ান বিস্ময়ে কিংকর্তবিমূঢ়। তারা সবসময় ভেবেছে ওরু কম কথা বলে, শান্ত স্থির। অথচ সচক্ষে এই দৃশ্য দুজন ভাষাহীন। অবশ্যই ইব্রাহিম সেবার মজার সুরে বলেছিল, অরুকে এখনো চিনস নাই, ও অসহ্য রকম চঞ্চল, একবার মিশে গেলে চিনবি। তবে বিশ্বাস করতে অপারক তারা। দুজনেই নিজ চোখেতে সেবার দেখেছিল ওরুকে। নিশ্চিষ্ট ভঙ্গিতে বসেছিল। আজও দ্বীপ্রহরে পুতুলের মতো নিশ্চুপ, মুখে রানী। অথচ সাজের সময় থেকে যেন পৃথক ওরুকে আবিষ্কার করলো। সুহানি বেশ উপভোগ করছে এই চঞ্চল ওরুকে। ও যা যা প্রশ্ন করছে তন্ময় প্রত্যুত্তর না করলেও সে নিয়ম করে করছে। এতে বেশ ভাব জমেছে দুজনের। হরেক রকমের বিষয়ে চর্চা হচ্ছে। মাইক্রো ইতিমধ্যে মৌলভীবাজারে পৌঁছেছে। ঠিক পশ্চিমের কোলাহল ধ্বনি হতে সুদূরে স্থাপিত রুস্তমদের বাগানবাড়ি। এ যাত্রায় বাগানবাড়ির দোরগোড়া ছুঁয়েছে তাদের মাইক্রো। পুরাতন আমলের বাড়িটি সুউচ্চ প্রাচীর এবং গাছপালা দ্বারা আবৃত। প্রাচীন ছাদের প্রাচীর ঘেঁষে অর্পিত একটি কৃষ্ণচূড়া গাছ। গাছের শাখা বিস্তৃত। বাতাবরণে দুলছে ঝুলন্ত লতাপাতা। দারোয়ান ইয়াসিন মোল্লা দ্বার খুলে দিয়েছে। কেয়ারটেকার বাবু মিয়া ইতিমধ্যে দাঁড়িয়ে তাদের অপেক্ষায়। গাড়ির ধ্বনি শুনে অন্দর হতে বেরিয়েছে ইব্রাহিম, সৈয়দ এবং এলিজা ঐশী। ইব্রাহিম আর সৈয়দ গতকালই সিলেটে পৌঁছেছিল। এলিজা ঐশিয়া আজই সাঁঝের সময়ে এসে পৌঁছেছে। দুজন প্লেনে করে এসেছে। মাহিন বেরিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছাকাতে লাগলো। দীর্ঘক্ষণ বসে থেকে মেরুদণ্ড বেঁকে গেছে যেন। সুহানি বেরিয়ে এলিজা ঐশীর আলিঙ্গনে মত্ত। রিয়ান বেরোলো ঘুম কাতুরে চোখে। ওরু চেয়ে তন্ময়ের পানে। তন্ময় বেরোচ্ছে না বলে সেও বসে। তন্ময় গাড়ি পার্ক করতে উত্তর দিকে ড্রাইভ করছে। ওখানে একটি গাড়ি ইতিমধ্যে পার্ক করা। গাড়িটার পাশেই মাইক্রো পার্ক করলো তন্ময়। আপন সিট বেল্ট খুলে ওরুর সিট বেল্ট খুলতে কোমর বাঁকিয়ে হাত বাড়ালো। শুধালো, টায়ার্ড? ওরু গর্দান নাড়ালো ক্রমান্বয়ে। বলল, আপনি সেই কখন থেকে ড্রাইভ করেছেন, নিশ্চয়ই খুব ব্যথা করছে কোমর। তন্ময়ের মলিন মুখবয়ব জুড়ে দুষ্টুমির ভিড় জমালো, যার সে অনায়াসে লুকিয়ে ফেলল। গম্ভীরতা বিরাজমান। দুজনের মুখশ্রী এই মুহূর্তে ঘনিষ্ঠতায়। সিট বেল্ট খুলে তন্ময় ডান ভ্রু তুলে বলে, মালিশ করে দিবি? ওরু মাথা দুলালো। মুখ বাড়িয়ে আকস্মিক তন্ময়ের গালে উষ্ঠদয় ছোঁয়ালো। মৃদু গলায় প্রত্যুত্তর বলল, দিব। তন্ময় কিয়ৎক্ষণ আশ্চর্য হয়।
এবার সত্যি আগ্রহী, উত্তেজিত, উৎকণ্ঠিত। সে অপেক্ষারত, অঙ্গ প্রত্যঙ্গে হাওয়া যন্ত্রণা ওর মোলায়েম হাতের স্পর্শ পেতে ব্যগ্র। কৃষ্ণচূড়া গাছটির মাথার উপর ঠিক আসমানের বুক পকেটে জ্যোৎস্নাময়ী একটি চাঁদ বসেছে। চাঁদ জুড়ে আলোক বিন্দুর মতো জাজল্যমান নক্ষত্রের নিবাস। ঝরঝরে হাওয়ার স্পর্শে দুলছে কৃষ্ণচূড়া গাছটি। এই বাগান বাড়িটি বেশ বিস্তৃত, খোলামেলা। দর্শন মাত্রই প্রশান্তি অনুভব হয় নয়নে। হৃদয়ের সব অবসাদ চিঠি বনে যায়। উঠোনখানা পরিপূর্ণরূপে কৃষ্ণচূড়া ফুল দ্বারা আচ্ছাদিত। হাওয়ার স্পর্শে সেসব দিগ্ভ্রান্ত, উৎকণ্ঠিত। এক একটি ফুলের উপর পা ফেলতে দ্বিধাগ্রস্ত মন। ধীর গতিতে পদক্ষেপ ফেলতে হচ্ছে প্রাঙ্গণে। কৃষ্ণচূড়া গাছটির অদূরে কয়েকটি চেয়ার পেতে দিয়েছেন বাবু মিয়া। তন্ময় বসেছে একটিতে, উড়োর উপর পা তুলে। পাশে রিয়ান বসেছে মেরুদণ্ড এলিয়ে। শান্ত হাওয়ার স্পর্শে আমোদিত সবাই। আরাম করে হেলে দুলে বসেছে এক একজন। ইতিমধ্যে সংগৃহীত খাবার দাবার গরম করা হচ্ছে। খেয়ে দিয়ে এক গভীর ঘুমে ঝাঁপানো হবে। এটি তাদের গ্লানি দূর করার একটি মাত্র মাধ্যম। ঘুমকাতরে মাহিন অবচেতন হবে হবে ভাব। রিয়ানও বেশ তটস্থ। অন্যত্র ইব্রাহিম অত্যন্ত চাঙ্গা। আজ সারা রাত গল্পে মশগুল থাকতে পারবে। সারাদিন ব্যাপী ঘুমিয়ে কেটেছে বলে কথা। সৈয়দের আঙ্গুলের ভাঁজে একটি সিগারেট ধরাতে গিয়েও ধরানো হচ্ছে না। অরুর বিদ্যমানতা তাকে নিষেধাত্মকের সম্মুখে ফেলেছে। বাদিকের আসনে বসা তন্ময় ও সতর্ক বাণীময় সূক্ষ্ম দৃষ্টিতে চেয়েছে দুবার। উপায়ন্তর না পেয়ে সিগারেট বক্সে ভরে ফেললো। পকেটে ঢুকিয়ে নিল আলগোছে। ভূতা মুখে বন্ধুর মুখশ্রী পানে চেয়ে তেরছাভাবে প্রশ্নাত্মক কণ্ঠে বলল, রেখেছি। ইউ হ্যাপি ব্রো? তন্ময়ের হাতে লেবু শরবত, কাচের গ্লাসে ঠান্ডা আইস কিউব দেওয়া। কিয়ৎক্ষণ পূর্বেই দিয়ে গিয়েছেন বাবু মিয়া। ভদ্রলোক উল্লাসে আছেন। অতিথি আপ্যায়নকারী আত্মভাব তার। একত্রে এতগুলো বন্ধু বান্ধব দেখে তিনি আপ্লুত, যেন নিজের শৈশব দেখছেন। গদগদ গলায় ক্ষণে ক্ষণে এসে একে বেঁকে প্রশ্ন করছেন সবার পছন্দ অপছন্দের। সেই মোতাবেক খাবার তালিকাকৃত করবেন। খাতা কলমও তার হাতেই ছিল। এই মুহূর্তে তন্ময়ের দৃষ্টি আদুরে, ঠিক সামনে অরুর দিকে। অরু কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে সুহানির সঙ্গে হাসছে, চাঁদের ছবি ক্যাপচার করছে। পাশাপাশি এলিজা ঐশীও দাঁড়িয়ে। রমণীদের মধ্যেও সখ্যতা গড়ে উঠেছে। তন্ময় নিজের প্রগাঢ় চাহনি ফিরিয়ে আনে। সৈয়দের চোখে চেয়ে প্রশ্নের প্রত্যুত্তর করে। ইয়েস, মাইন্ড ব্লোয়িং। প্লিজ বিহেভ ইয়োর সেলফ। রিয়ান উচ্চ কণ্ঠে হেসে ওঠে। ভূতা মুখের একনিষ্ঠ মালিক। সৈয়দের পুরুষালী কাজ চাপড়ে সতর্ক করার তাগিদাতে বলে, মামা সাবধান, বি সুপার কেয়ারফুল। ফ্রুট আবার তন্ময় চাচা, সে খাঁটি বউ পাগল। কোন লেভেলের বউ পাগল স্বচক্ষে না দেখলে বুঝবি না। পুরাই প্রেসিডিভ। আমি ওরকে বেবি ডাকছি দেখে পারছিল না আমি জিন্দা কবর দিতে। চোখের চাহনি দিয়ে ভস্য করে দিতে চাইছিল। তন্ময়ের ভ্রুদয়ের মধ্যস্থানে গুটিকা এক ভাঁজ পড়ে। ডান ভ্রু তুলে সে চাপা স্বরে ধমকের সুরে বলে, আমার বউকে আমি এখনো বেবি ডাকিনি। শালা তুই ডাকার সাহস পাস কই? এবার সৈয়দও ফিক করে হেসে ফেলে। রুস্তম দানবের মতন উচ্চ কণ্ঠে হাসছে। তালে তাল মিলিয়ে হাসছে বাকিরাও, যেন পৃথিবীর অন্যতম কৌতুক শুনেছে। রিয়ান দু হাত তুলে ফেলে সারেন্ডার হওয়ার ভঙ্গিমায়। তড়িৎ নিজের ভুল ত্রুটি স্বীকার করে ফেলে। অনেক বড় অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন জনাব। আমি কাল থেকে বেবি ডাকবো। আজ রাতে তো তুই এভাবে কয়েকশো বার জানমায়ের মেবি সুনামিনি ডাকতে থাকবি। রুস্তমের টনক নড়ে, উদ্গ্রীব হয় দৃষ্টি, কণ্ঠে উৎসুক ভাব। এই আজ কি তাহলে তন্ময়ের মধুচন্দ্রিমা হতে যাচ্ছে? তন্ময় নির্বিকার ভঙ্গিতে শরবত খাচ্ছিল, পরোয়া করছিল না একটি বাক্যেরও। শেষ মুহূর্ততে আকস্মিক কেহন বাক্য কানে প্রবেশে পিলে চমকে উঠে। শিহরণ বয়ে যায় মেরুদণ্ড বেয়ে। হৃদয়ে উথাল পাতাল বেগতিক ঢেউয়ের জোয়ার। এবেলায় খুক খুক করে কেসে ওঠে। ঢুক গিলতেই শরবত মস্তকে উঠে আসে। নিজেকে ধাতস্থ করে সম্মুখে চাই। কাশির ধ্বনি শুনে ওরও বিচলিত চোখে ইতিমধ্যে চেয়ে আছে। আপাতত তন্ময়ের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে। তন্ময় শক্তপোক্ত দৃষ্টিতে চোখ রাঙায় বন্ধুদের। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে আওড়ায়, শাট ইয়োর ডার্টি মাউথ। ভ্যাঙালো ইব্রাহিম। তুমি করলে ডার্টি না, আমরা বললেই ডার্টি। এবার আর তন্ময়ের সতর্কতার বাণী ছুটতে হয়নি। ওরও কাছাকাছি আসতেই সবাই নীরব, স্থির, নিবৃত্তবদ্ধ।
মুখে মিঠাইয়ের মতন মিষ্টি স্মিত হাসি। অরু এসে বিহ্বল কণ্ঠে শুধায়, কি হয়েছে? আপনি কাশছিলেন? তন্ময় মুখ খোলার সুযোগটুকু পেল না। রুস্তম সুর তুলে প্রত্যুত্তরে বলল, এই কাশি আসলে কাশি নয় মামনি, এই কাশির এক ভিন্ন অর্থ আছে। অরু বড় অস্থির হয়। কাশির আবার অর্থ হয়? কি মাহিন আকপটে বলে, আছে। অর্থ? অরুর ব্যাকুল প্রশ্ন। তন্ময় চূড়ান্ত হতাশ, অনুরাগ শূন্য মুখাবয়ব, অসহ্য চোখে চেয়ে। রুস্তম মাথা দুলিয়ে বলে, অর্থ হচ্ছে তন্ময় তোমায় কিস করেছে। অরু আশ্চর্য হয়। কাশির যে এমন তাৎপর্য রয়েছে সে জানত না। অবিশ্বাস্য দৃষ্টি তন্ময়ের উপর পড়ে। তন্ময় এবারে উঠে দাঁড়ায়, রুস্তমকে বাঁকা চোখেতে দেখে বলে, জ্যোতিষী স্টিল সিঙ্গেল স্যাড। বলে আর দাঁড়ালো না। অবুজ অরুর কাঁধ ধরে বাড়ির অন্দরে ঢুকে গেল। রুস্তম আহত চোখে চেয়ে তার দুর্বল জায়গাতে প্রহার করেছে। গার্লফ্রেন্ড নেই বলে এভাবে কটাক্ষ করবে? ইব্রাহিম হেসে ওঠে, স্লুথ গলায় শুধায়, আমি বলছিলাম না, বিশ্বাস হলো তবে? মাহিন যেন এখনো বিশ্বাস করতে অপারগ। ভাই তন্ময় সেই ধৈর্য আছে। গাড়িতে ওর তোতা পাখির মতন বলেই যাচ্ছিল আর তন্ময় স্থির ভঙ্গিতে শুনছিল, আবার সাবলীলভাবে জবাবও দিচ্ছিল, যেন এমনটা নিত্যদিন হয়। সুহানে এসে দাঁড়িয়েছে সবে মাত্র। এই কথা শুনে চটে যায়। এতে এতটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তন্ময় বরাবরই অরুর ব্যাপারে সব কিছুতেই ধৈর্যবান। ওরা দুজনে মেড ফর ইচ আদার। একজন বাচাল, একজনের পারতে একটি শব্দ উচ্চারণ করে না। অপোজিট অ্যাট্রাকশন দ্য মোস্ট। আবারও প্রমাণিত। এ সময় বাবু মিয়া ত্বরান্বিত পায়ে ছুটে এসেছেন, জানিয়েছেন খাবার দাবার গরম হয়েছে, যে কোনো সময় পরিবেশন করতে পারবে। এতে সবাই হয়েছে করে উঠল। তৎক্ষণাৎ বাড়ির ভেতরে রওনা হলো। ফ্রেশ হয়ে খেয়ে নেওয়া দরকার, পেটে ইঁদুর হাঁটছে। উত্তর দিকের ঘরটি তন্ময় নিয়েছে। ঘরের পূর্বত্রে বারান্দার মতন জায়গা আছে, সাথে প্রশস্ত একটি জানালা, লাগোয়া ওয়াশরুম। প্রকৃতপক্ষে ওর পছন্দের ঘর এটি। ধীর গতিতে টুকটুক করে ঘুরে বেরিয়েছে পছন্দ মতো রুমের খুঁজে। পেতেই সে সন্তোষ বিড়াল। আরাম করে নরম গতিতে বসে আপাতত পা দুটো নাচিয়ে ভেতরে চোখ ঘোরাচ্ছে। সাদা বাল্বের আলোতে চমৎকার লাগছে সবকিছু, বেশ সুশৃঙ্খলভাবে গোছানো। তন্ময় তাদের লাগেজ দুটো প্রাচীর ঘেঁষে রাখলো। ঊর্ধ্ব দিকে তাকে অনুদ্বন্দ্ব দেখালেও হৃদয়ের ভেতরে সে আলোড়িত। বন্ধুদের তখনকার কথাটি এখনো কানে বেজে চলেছে। অপরদিকে অরুর উদ্গ্রীব দৃষ্টি তাকে উত্তেজিত করছে। আপন সত্তাকে নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এ সময় রিয়ানের আহ্বান শোনা গেল দ্রুত বেরোনোর। রোমান্স পরে করিস, সারা রাত বাকি আছে। ওরকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয়, খাবো, ক্ষুধায় মারা যাচ্ছি। অরুর সহস্র চঞ্চল মুখটি ধূপ করে নিভে গেল। দৃশ্যমান রূপে রক্তিম হলো গাল দুটো, কাঁপলো ঠোঁট জোড়া, চোখ জোড়ার হৃদয় ক্রমান্বয়ে পলক ফেলছে। তন্ময় নিজেকে নির্বিকার রাখার প্রচেষ্টারত গলায় বলল, যা ফ্রেশ হয়ে আয়। যেন আদেশের অপেক্ষাতে ছিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, নিজের লাগেজ খুললো ব্যস্ত হাতে। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমের দরজা লাগাতেই বড় করে শ্বাস টেনে ফেললো তন্ময়। শার্টের 4টে বোতাম খুললো ঝটপট। অত্যাধিক গরম লাগছে, ঘেমে উঠেছে ললাট। এত গরম লাগার কারণ কি? আর হার্টবিট 355 ডিগ্রিতে চলছে কেন? থুকপুক থুকপুক থুকপুক। বক্ষস্থলে হাত চেপে বিছানায় বসলো, নিরাশ্রয়ী দৃষ্টি ওয়াশরুমের দরজায়। আর পূর্বেও তো তারা একই কক্ষে থেকেছে, আজ প্রথমবার তো নয়। দৃষ্টি ফেললো দেয়াল ঘড়িতে, 12টা 20। রাত হয়েছে বেশ। তন্ময় ফোন বের করলো, পকেট হতে সাইলেন্ট করা ছিল। মোট 9টি মিসড এসেছে, 5টা মুস্তফা সাহেবের, 4টা আনোয়ার সাহেবের। তন্ময় আপন পিতাকেই কল ব্যাক করলো সর্বপ্রথম। ভদ্রলোক যেন ফোন হাতেই বসেছিলেন, এক রিং হতেই ধরেছেন, কণ্ঠে গমগমে ভাব। প্রশ্নপত্র যেন তার হাতেই ছিল, একের পর এক প্রশ্ন ছুড়ে চলেছেন। তন্ময় আজ পিতার বাধ্যগত পুত্র, সাধারণ সাবলীল গলায় প্রত্যুত্তর করছে। পিতার সঙ্গে কথা শেষ করে চাচা নামক শ্বশুরকে কল করলো। আনোয়ার সাহেবের কণ্ঠ তন্দ্রাচ্ছন্ন। ভদ্রলোক ঘুমোচ্ছিলেন। তন্ময় 2-4 বাক্যের কথা শেষ করে কল কাটলো। ফোন বিছানায় ফেলে উঠে দাঁড়ালো, লাগেজ থেকে ট্রাউজার টি-শার্ট বের করে নিল। ওর তদ্রূপ সময় লাগেনি, মেয়েটা 5 মিনিটের মাথায় বেরিয়ে এসেছে। জামা কাপড় বদলেছে, পরেছে কটনের পাতলা ফতুয়া, সাথে বিস্তৃত প্লাজো, হাতে স্কার্ফ। জড়সড় পদচারণ ফেলে এগিয়ে আসছে, অপ্রস্তুত দেখাচ্ছে, সামান্য লাজুকও বটে।
দৃষ্টিতে দৃষ্টি মেলাচ্ছে না, বরং চতুর্দিকে ওর মনোবৃত্তি। কাচের ডাইনিং টেবিল জুড়ে এর মধ্যে সকলে সমাগত, উৎকণ্ঠিত ভঙ্গিতে বসে তন্ময় অরুর জন্য। ওরা দুজন আসতে খাওয়া দাওয়ার পর্ব শুরু। কয়েক রকমের তরকারির বন্দোবস্ত করা হয়েছে ঝরঝরে সাদা ভাতের সাথে। বছরে রয়েছে বড় ইলিশ মাছের ভাজা। অরুর ভাজা ইলিশ পছন্দের। তন্ময় সেটি আগে তুলে দিল ওর পাতে। এই দৃশ্যে ঐশী এলিজা মুখ। দুজনে শুনেছে, তবে শোনা এবং দেখার মধ্যে আসমান সমান পৃথকতা। এলিজা তো বলেই বসলো, আমাদের তন্ময় হাজব্যান্ড মেটেরিয়ালে ওরও ভাগ্যবতী। সুহানি নিজের একাগ্রতা প্রকাশে গর্দান দোলালো। ঐশী আমোদে শুধালো। অরুর উদ্যুত্ত প্রত্যুত্তর শুনতে তন্ময়ও আনমনেই মুখে। ঊর্ধ্বভাগে দেখানো পড়ুয়ানবিহীন খেতে থাকা তার কান দুটো উদ্গ্রীব। অরুর জবাবটি বেশ সময় নিয়ে এলো, মুখচোরা ভাব কণ্ঠে। আমিও তাই মানি। অতি সাধারণ প্রত্যুত্তরটি তন্ময়ের হৃদয়ে উত্তাল সমুদ্র ঝড় সৃষ্টি করলো। ভালো লাগায় দুলে উঠল। ঠোঁটের কোণেতে ভিড় জমালো সূক্ষ্ম হাসির রেখা। খাওয়ার পরের সময়টুকুতে বন্ধুদের মধ্যে আলাপ চলল জম্পেশ। তন্ময় প্রয়োজনে দু চার বাক্য বলছে। ভোজন শেষ হয়েছে একে একে সবার। সুহানি পূর্বেই ছুটেছে ঘুমোতে। চোখের সর্ষে ফুল দেখছে সে। রিয়ানো আর রইল না। এলিজা ঐশী একসাথে ঘুমোবে। নিজেদের রুমে চলে গেছে। সম্মুখে দাঁড়িয়ে রুস্তম, মাহিন এবং ইব্রাহিম। তিনজনের মুখাবয়ব সুবিধার নয়। অরু তন্ময়ের পাশে দাঁড়িয়ে চারজনের চাওয়া চাওয়িয়ে অবলোকন করছে অবুঝ দৃষ্টিতে। রুস্তম চোখ টিপে দুষ্টু হাসলো। তন্ময় তা দেখেও যেন দেখল না, নির্বিকার। তন্ময়ের কানের কাছটায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে চলে যাচ্ছে মাহিন। তার পেছন পেছন বাকি দুটোও চলে গেল। অরু শুধালো, ভাইয়া কি বললেন? ল্যাপটপ? প্রশ্নটি সন্তর্পণে এড়িয়ে গেল তন্ময়। অরুর হাতে মুঠো ভর্তি নিজেদের ঘরের দিকে হাঁটা ধরল। বারান্দার দরজা খোলা, সিলিং ফ্যান ছাড়া। পাখা দুটো ঘুরছে অনবরত। কাঠের জানালাখানা মেলে আছে। মৃদু হাওয়া ভেসে ভেতরে প্রবেশ করছে, শীতল করে তুলেছে রুম। আকাশের চাঁদটি কালো মেঘেতে ডুবেছে। আবির্ভাব ঘটেছে গুমোট প্রাকৃতিক পরিমণ্ডলের। তন্ময় বিছানায় বসেছিল, কি করবে বুঝে পাচ্ছিল না। নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে ল্যাপটপ বের করেছে। ব্যস্ততা দেখাচ্ছে কাজে। ওরও বাবু মিয়ার থেকে সর্ষের তেল এনেছে। কাচের বাটি হাতে তার। এসে দাঁড়িয়েছে তন্ময়ের কাজটায়। তন্ময় আকস্মিক চোখ তুলে চাইল। ওর হাতে তেল দেখে আশ্চর্য হলো। টনক নড়ল। মনে পড়ল তখনকার বিষয়টা। ওর এখনো মনে রেখেছে। ওরও বেশ চিন্তিত। ল্যাপটপ নিয়ে বসলেন যে? আজ এসব করার কি দরকার? বলেছিলেন পিঠ কোমর ব্যথা করছে, মালিশ করে দিই। তন্ময় একপল চাইল ওরুর মুখপানে। বেশ বাধ্যভাবেই ল্যাপটপ সরিয়ে রাখলো। টি শার্ট একটানে খুলে ফেললো। প্যাটানো দেহ দৃশ্যমান। মাংসপেশিগুলো ফুলে পেঁপে আছে। প্যাটের দিকটায় সিক্স প্যাক। ওরুর দুগাল রক্তিম হচ্ছে, ছন্ন ছাড়া দৃষ্টি। তন্ময় শুলো প্যাটে ভর দিয়ে। ওরও অন্য পাশ দিয়ে বিছানায় উঠেছে। দু হাঁটু ভাঁজ করে বসেছে পাশে। দু হাতে তেল নিয়ে হাত দুটো রাব করলো কিয়ৎক্ষণ। উষ্ণ ভাব আসতে হাত দুটো ছোঁয়ালো তন্ময়ের শির দ্বারায়। স্পর্শে যেন ইলেকট্রিক্যাল পাওয়ার স্থাপিত করা। ছুতেই তন্ময় বড় করে শ্বাস নিল। তার এখন আর মালিশ নিতে ইচ্ছে করছে না, বরঞ্চ মালিশ দিতে ইচ্ছে করছে। তন্ময় কপাল চাপড়ে ধরল। তখনও ওরু ধীর গতিতে মালিশ করছে সর্বপিঠ। বাহির থেকে ধ্বনি ভেসে আসছে। কর্ণগোচর হচ্ছে ধীরে ধীরে বৃষ্টির ধ্বনির। ওরও বেশ শক্তি প্রয়োগ করছে। হাতের তালু দুটো টকটকে লাল হয়ে গিয়েছে। ব্যথা হচ্ছে কবজিতে, তবে থামলো না। ঝুঁকে কাঁধের দিকটায়ও মালিশ করছিল। কাঠটা শক্ত, বেশ কসরত করতে হচ্ছিল। কোমল হাত দুটো অনবরত মালিশে ব্যস্ত। ওরও ধ্যানমগ্নতায় আবদ্ধ। আকস্মিক তার চোখের সামনেটায় আকাশ পাতাল নড়ে উঠল যেন। বুঝে উঠবার আগেই নিজেকে আবিষ্কার করলো তন্ময়ের বুকের নিচে, অপ্রত্যাশিতভাবে শোয়া। তন্ময় ঠিক তার উপরে, উদম দেহে, গভীর চোখে চেয়ে। তার হাত ওরুর মাথার কাছটায়, মুখটা অতি কাছে, নাকে নাক স্পর্শ করছে। ওরুর বড় বড় চোখ দুটো শক্তভাবে বুঝে গিয়েছে। টির টির করে কাঁপছে ঠোঁটজোড়া। তৈলাক্ত হাত দুটোই আপন হাত ডুবালো তন্ময়। দুর্বুদ্ধ হাসলো। হাত দুটোকে তেলে মাখিয়ে ওরুর পাতলা নরম তুলতুলে কমল ছুঁয়ে দিল মালিশ করার তাগিতে। ওরু চমকে চোখ মেলে চাইল। মুহূর্তে দৃষ্টিতে দৃষ্টি নিবিষ্ট হলো। তন্ময় তৎক্ষণাৎ মুখ নামিয়ে ওরুর কোমল গোলাপি ঠোঁটে মিশে গেল, যেন এটি একমাত্র রাস্তা পালানোর। ঝুম বৃষ্টি নেমেছে। তীব্র ধ্বনি চতুর্দিক হতে শ্রাবণ হচ্ছে।
ভেসে বেড়াচ্ছে বৃষ্টির জল, বারান্দা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে, ভিজিয়েছে ফ্লোর। এই যাত্রায় তন্ময় আপন সত্তাকে থামালো, টেনে হিস্ট্রির চেতনা ফেরালো যেন। ওর ঠোঁটজোড়া ছাড়লো, নিগুড়ভাবে অবলোকন করলো সুশ্রী মুখখানা। পাশে শুয়ে ওর কম্পিত দেহ দুহাতে আগলে নিল বক্ষপিঞ্জরে, চুলের অর্ধভাগে চুমু বসিয়ে মাথা বুলিয়ে আওড়ালো। ঘুমা। ওরও শান্ত হয়েছে, হৃদয়ে উথাল গতিবেগ কমে এসেছে। কম্পমান হাত দুটো তন্ময়ের কোমর জড়িয়ে নিয়েছে। কান উঁচু করে বৃষ্টির ধ্বনি শুনে বলল, বৃষ্টি হচ্ছে। হুম। পুষ্প বৃষ্টি হচ্ছে। বৃষ্টির রিমঝিম ধ্বনিতে মুখরিত ঘর, বিছানার সামনে এই জানলাটি, সেটি খোলা। ওর দৃঢ় আবদারে শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ওরও নিবিড় তন্দ্রায় আবিষ্ট, অক্টোপাসের মতন হাত পা দ্বারা তন্ময়কে জাপটে ধরে আছে। মাথাটা শক্তপোক্ত মজবুত বক্ষস্থলের উপরে, পা দুটো তন্ময়ের পুরুষালে উড়ুতে, হাত দুটো পেটের কাছটায় আদরে ভঙ্গিতে রাখা। অন্ধকারাচ্ছন্ন কামরায় তন্ময় সজাগ, ঘুমের ঘটকও যেন চোখ দুটোর ভেতরে নেই। ছোটোখাটো নরম তুলতুলে শরীরের সংস্পর্শে ঘুম না আসাটাই বরঞ্চ স্বাভাবিক। তন্ময়ের চোখ দুটি আধারে তলানো, ওর ঘুমন্ত মুখটা দেখতে উৎক্রীব। বাতি বন্ধ করা সঠিক হয়নি, উঠে জ্বালানোর সুযোগটুকু নেই। তন্ময় অতি তুচ্ছ রূপে নড়লেই ওরও গঙ্গি আরও আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে। এ সময় অনুচ্চস্বরে তর্ক বিতর্ক সমতুল্য কথোপকথন হচ্ছে দরজার ওপার। ফিসফিসানি সুরের কথোপকথনটুকু মৃদু সেই আওয়াজ কর্ণগোচর হয় তন্ময়ের। হৃদয়ের মধ্যেখানে তৎক্ষণাৎ ভাঁজ পড়ে পাঁচটি। আরে বেটা, ঠেলাঠেলি করিস না। বলতে বলতে দ্বারে কান পাতল মাহিন, ভেতরকার অঘটিত কার্যকলাপ শুনতে উৎকণ্ঠিত। প্রাগাঢ় নিগড় মনোনিবেশকারী তাকে ঠেলে ঠুলে রিয়ান পাশে এসে দাঁড়ালো। সাইডে চাপ, শুনতে দে। রিয়ান কণ্ঠ খাদে নামিয়েছে, অবলীলাক্রমে কান পেতে দিয়েছে দরজায়। শ্বাসপর্ব থমকিয়ে রাখে ক্ষণিকের জন্য, যেন নিজ শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু ভেতরের শব্দ শুনতে ব্যাঘত সৃষ্টি করবে। পেছনে সোহানি দাঁড়িয়ে, মুখাবয়ব অনুরাগ শূন্য, ছোট ছোট চোখে চেয়ে চাপা স্বরে শুধায়, এভাবেই থাকবি তোরা? তন্ময় বুঝতে পারলে রেগে যাবে। রুস্তম ঐক্যমত্ত। তন্ময় ঠান্ডা মস্তকের হলেও একবার রাগ হলে আর দিক নির্দেশনা নেই। সাংঘাতিক অত্যন্ত বেগতিক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। রুস্তম মাথাটা দুপাশে দুলায়, তবে মুখে আমোদ করে না। ছুক ছুক করে আছে দৃষ্টি, শ্রবণেন্দ্রিয় প্রকারও। সৈয়দ আর ইব্রাহিম অবশ্য চুপচাপ অদূরেই দাঁড়িয়ে, হাতে কাচের ফ্লাওয়ার প্রিন্টেড প্লেট, সেথায় ড্রাগন ফল ছোট ছোট করে কাটা। কাটা চামচ দিয়ে দুজনে আমোদে ফল খাচ্ছে, প্রবণতা নিয়ে দেখছে এবং শুনছে ঠিকই, তবে কর্তব্য ভার নিতে অপারক। মাহিন ভ্রু নাচিয়ে প্রশ্ন ছড়ে, কিছু শোনা যাচ্ছে না কেন? রিয়ান কৌতুক সুরে বলে, জনাব, আপনি কি শুনতে চাচ্ছেন? আহ। জিব্বা কামড়ে মাহিন মাথা নাড়ায়। নিজের ডার্টি মিডেন্ট চিন্তা আমার উপর চাপাস না। রিয়ান ভ্যাঙ্গাই, তাহলে কান পেতে কি শুনতে চাইছিস? মাহফিলের বক্তব্য? মাহিন আশ্চর্যের সপ্তমে, আরব দিচ্ছিস কেন? আমি আমার বন্ধুর খবর রাখাবর জানতে আগ্রহী হতে পারি না? রুস্তম ফিক করে হেসে ওঠে। রিয়ানের চোখ মুখ জুড়ে বিদ্রুপাত্মক। বন্ধুর খবরাখবর বুঝি মাঝরাতে বন্ধুর দরজায় কান পেতে নেয়? এমন বন্ধু আমি গুলি মেরে ফেলতাম। তাহলে নিজেকে মার, তুই কান পেতে চাচ্ছিস কেন? মাহিন অনড়ভাবে প্রত্যুত্তর করে। রিয়ান তর্কে জড়াতে প্রস্তুত। আজ একটা দুর্বুদ্ধ মীমাংসা হোক। আজ এই মাহিনের একদিন কিংবা তার। রিয়ান তেরে এগোতেই কাঠের দরজাটা শিথিলভাবে খুলে গেল। দুয়ারে গম্ভীর মুখে তন্ময় এসে দাঁড়িয়েছে। গায়ে এখনও সাজের পোশাক বিদ্যমান। মানে কি কিচ্ছুই হয়নি? কিচ্ছুটি নয় ভেবেই মাহিন হতাশের শীর্ষতে। এই তন্ময়কে দিয়ে কিচ্ছু হবে না। এত সুন্দর সুযোগখানা হাওয়াতে উড়ে দিল। তন্ময় হাত দুটো বক্ষস্থলের উপর ভাঁজ করে রেখেছে, চাহনি সূচের মতন শানিত। তার মনও তাই যেন প্রশ্ন করছে। রুস্তম হাত তুলে নিজেকে নিরপেক্ষ দলে রাখতে আলুথালু গলায় বলে, দোস্ত, আমি ঘুমিয়েছিলাম, ওরা দুজন জোরপূর্বক তুলে এনে বলল দাঁড়াতে। ফ্রিতে এক্সক্লুসিভ রোমান্টিক অডিও রোমাঞ্চ নাকি শোনাবে সাবস্ক্রিপশন ছাড়া। সৈয়দ মাথা দুলায়, সে কঠিনভাবে সহমত। তারা একনিষ্ঠ দর্শক বই কিচ্ছু না। মাহিন ভ্যাবলার মতন হাসছে, বাম চোখটা ক্ষণে ক্ষণে টিপে দিচ্ছে। তন্ময় দেখেও দেখছে না, কয়েকবার সামনে এসে দরজা লাগালো।
কিয়ৎক্ষণে নীরবতা ভেঙে রিয়ান নির্লজ্জের মতন হেসে প্রশ্ন করে। দোস্ত ওর কই? তন্ময় ভ্রু তোলে। কেন? মেয়েটা কেমনে আছে জানতে এসেছিলাম। কিছুর প্রয়োজন পড়ে কিনা আমার কাছে কিন্তু সব আছে। কোনো জিনিস লাগলে একবার বল, শুধু এখন এনে দিচ্ছি। তন্ময় চোখ রাঙিয়ে তাতে দাঁত চেপে বলে। ওর হাজবেন্ড আছে। রিয়ান দুষ্টু হেসে বলে বসে। আরে ছোট বেবি তো, তাই আর কি। কথাটুকু শেষ করে শিয়ালের মতন ছুটে পালালো। তন্ময়কে উত্তম অবসরটুকু দিল না, ওকে ধরে উত্তম মধ্যম দেবার। রুস্তম ইব্রাহিমও আর থাকলো না, তরান্বিত পদচারণে চলে যাচ্ছে। অবশিষ্ট থাকা মাহিনীর মুখটা তেতো হয়ে গেল। সে একাই দাঁড়িয়ে। তন্ময় রাগিত গলায় কিছু বলবে পূর্বেই ঘরের ভেতর থেকে ওর ঘুমু ঘুমু কণ্ঠ শোনা গেল। তন্ময় ভাই, কি হয়েছে? দরজাটা লাগানো। তন্ময় বেরিয়ে লাগিয়েছিল শিথিলভাবে। ওরু হয়তো বা উঠে গিয়েছে। কিভাবে উঠল? নিদারুণ নিঃশব্দে বেরিয়েও কিভাবে? বেশ চতুরতার সাথে মাহিন বন্ধুর কাজ চাপড়ে দিল। যা, তোর পিচ্চি বউ ডাকে। তন্ময়ের শাসতে ভুলে না। আরেকবার তোদের এই কাণ্ড কারখানা দেখতে পেলে পুকুরে চুবাবো। মাহিন জিব্বা কামড়ে দ্রুততম পদচারণে চলে এলো। আড়াল হয়ে করিডরে সবাই দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। মাহিন গিয়ে রিয়ানের প্যাটে দুটো ঘুষি বসালো। শালা নিজেরা মুরগির মতো পালালে আমাকে রেখে। ঘুষি দুটো বল প্রয়োগহীন, ব্যথা হওয়ার মতো নয়। তবু রিয়ান নীরব স্থির থাকার মতো পাত্র নয়। সেও লেগে পড়ে মারতে। সুহানি নিজের ঘরে চলে গেল, বাকিরাও চলে যাচ্ছে নিজেদের ঘরে। করিডরে ধস্তাধস্তি করছে মাহিন আর রিয়ান। রুস্তম অবশ্য কিছু সময় আনন্দের সহিত দেখছিল, অতপর সেও নিজের ঘরের দিকে পা বাড়ালো। শিয়ালগুলোকে পালাতে দেখে এ যাত্রায় তন্ময় দরজা খুলে ঘরে প্রবেশ করে। বাতি জ্বালানো, সাদা দীপ্তি ছড়িয়ে ঘরে। ওরু দাঁড়িয়ে জানালার পাশে বাইরেটা দেখছে। বজ্রপাত পড়ছে ঘন ঘন। দরজা আটকানোর আওয়াজ শুনতে পেয়ে মাথা ফিরিয়ে চায় ওরু। চোখ দুটো ফুলা, ঘুমন্ত মুখটায় যেন চন্দ্রিমা এসে বসেছে। তন্ময়কে দেখে এগোতে শুরু করে। কি হয়েছে? ভাইয়ারা ডেকেছিলেন? এই প্রশ্নের জবাব তন্ময় দেবে না। মৌনতা বজায় রেখে ঠায় থাকলো। ওরু কাছে কাছে এসে আবার শুধাতেই তন্ময় বলল, ঘুম ভাঙলো কিভাবে? ওরুর কাছে যেন এই প্রশ্নের প্রত্যুত্তর প্রস্তুত। আপনি নেই যে, বিছানা ফাঁকা, আমার হাতও ফাঁকা। ছুটে ধেয়ে জমতে চাওয়া হাসুটুকু দানবের মতন গিলে ফেলে তন্ময়। ফাঁকা তাতে কি? আশেপাশে হব। তুই না ঘুমিয়ে মাঝরাতে উঠবি কেন? অরুর চোখ দুটো ছোট ছোট হয়ে এলো। নাক ফুলিয়ে মুখটা কাছাকাছি এনে নিগুড় দৃষ্টি তাক করলো। সিগারেট খেতে গিয়েছিলেন? বলে এসো গভীরভাবে শুকলো। তন্ময় ঠুক গিলল। জটিল হলো দৃষ্টি। তার পুরুষালী হাত দুটো ইতিমধ্যে অরুর পাতলা কোমর বুঝে নিয়েছে। এক টানে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জোরে নিবিড় গলায় বলল, টেস্ট করে দেখ, জানতে ইজি হবে। অরু যেন নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না। বড় চোখেতে ফ্যালফ্যাল করেছে। এবেলায় অদৃশ্যভাবে লজ্জায় আড়ষ্ট হয়। চোখ তুলে চাওয়া যেন দুঃসাহস সম্পূর্ণ। তন্ময় ডান হাতের আঙ্গুলের সাহায্যে অরুর থুতনি ধরে মুখ তুলল। অরুর চোখ দুটো খিচে বন্ধ করে আছে। তন্ময় মাথা ঝুঁকায়। অরুর কানের কাছে মুখ নিয়ে মন্থর স্বরে আদেশ ছুড়ে, টাকা। অরু বাধ্যভাবেই চোখ মিলে চায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে। পর মুহূর্তেই তন্ময় চেয়ে থেকে দ্রুত ব্যাগে অরুর ঠোঁট দুটোতে চুমু বসায়। চুমু বসিয়ে ক্ষান্ত হয় না, গভীর নিবিড় চুম্বনে লিপ্ত হয়। অরুর হাঁসফাঁস করা দেহটিকে নিজের মধ্যেখানে জাপটে রাখে। নড়ে চড়ে ওঠার সুবিধা থেকেও বঞ্চিত করে। চুমুটুকু শেষ করে ফের চায় অরুর মুখপানে। অরু পুনরায় চোখ জোড়া বুজে আছে। ভেজা রক্তিম ঠোঁট দুটো স্থিরভাবে কাঁপছে। সে দৃশ্যে নিজের ভেজা ঠোঁট জোড়া জিব্বা দিয়ে ভিজিয়ে নেয় তন্ময়। দুষ্টুমি গলায় প্রশ্ন করে, জবাব পেয়েছিস? অরু তো এভাবেই শুধেছিল। এত কিছু ভেবে কি প্রশ্ন করেছিল, অথচ তার সাধারণ প্রশ্নটিকে কোথায় নিয়ে পৌঁছেছে। লাজে সে সুবিস্তৃত শক্তপোক্ত বাহু থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে ওঠে। তন্ময় আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে একগুয়ে গলায় ফের শুধায়, জবাব পেয়েছিস নাকি আরেকবার টেস্ট করে দেখবি? অরু তড়িৎ মুরগির মতো মাথা দুপাশে নাড়ায়, অর্থাৎ না, সে জবাব পেয়েছে। তন্ময় নিঃশব্দে হাসে, ওকে ছাড়ে শুধায়, ক্ষুধা লেগেছে? কিছু খাবি? না, ঘুমাবো, আসুন ঘুমোতে। অরুর সরল প্রত্যুত্তর কর্ণগোচর হতেই তন্ময় এইবারও থমকায়। আশ্চর্য হয়, তেমনই আপ্লুত। মাঝে মধ্যে অরুটা তাকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দেয়।
অথচ মুখটা সরল প্রতিমার মতন। ওরও ইতিমধ্যে বিছানায় শুয়েছে, ফ্যাল ফ্যাল করে চেয়ে তন্ময়ের অপেক্ষায়, যেন তন্ময় এলেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমোবে আমোদে। তন্ময় বাধ্যভাবেই বাতি নিভিয়ে বিছানায় আসে। অঝোরে বৃষ্টি তখনও নামছে। গুমোট আবহাওয়ার রাতের প্রহরটুকু ভিন্ন। ওরও বরাবরই বৃষ্টি পছন্দ করে, উপভোগ করে, আজও ব্যতিক্রম নয়। তন্ময়ের বুক পকেটে মাথা রেখে জানালার পানে চেয়ে সুন্দর বৃষ্টি দেখছে। ওরও আনমনেই বলে বসে, আগামীকালও বৃষ্টি হলে ভালোভাবে সিলেট দেখতে দারুণ লাগবে। তন্ময় অসন্তোষ কণ্ঠে ফুরন কাটে। বৃষ্টি হলে ঘুরবি কিভাবে? ভিজে ভিজে। ওরুর অকপটে জবাব। তন্ময় নির্বিকার গলায় জানালো, তাহলে ঘরেই থাকবি, বেরোনোর প্রয়োজন নেই। ওরু তড়িৎ নিজের বলা কথা ঘুরে ফেলে। তাহলে বৃষ্টি না আসুক, আমি চাচ্ছি না। এহেন কৈফিয়তে তন্ময় তৃপ্ত। আলগুছে ওরুকে বক্ষস্থলে বুঝে নিয়েছে। ওরু শান্ত স্থির বিড়াল, আরাম করে তন্দ্রাচ্ছন্নতায় ডুবে যেতে প্রস্তুত। রাতভর ঝড়ঝড়ে বৃষ্টি হলো, স্নিগ্ধ শান্ত বাতাস বইল, প্রাকৃতিক পরিমণ্ডল শীতল থাকলো। ভোরের দিকে বৃষ্টি থামলেও আজ সূর্য ওঠেনি। খণ্ড খণ্ড কালো মেঘ আকাশ গুমট করে রেখেছে। দেয়াল ঘড়িতে সকাল 7টা নয়, অথচ বাইরের প্রকৃতির দুর্দশায় ধরে নিতে হচ্ছে মাগরিবের আজান পড়েছে যেন। তন্ময়ের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হবে। স্বভাবসুলভ আজ আর আড়মোড়া ভাবভঙ্গিতে ঘুম ভাঙেনি, একজনের গুতাগুতিতে ভেঙেছে। ওরুর ঘুমের মাত্রাতিরিক্ত শোচনীয় অবস্থা। এই করুণ দুর্দশার বিষয়ে প্রায়শই আলাপে মশগুল হতো সাবিহা রুবি। তন্ময় মাঝে মধ্যে চুপচাপ শুনত। ওরু তখন হাঁসফাঁস করে অস্বীকার করত, চাপা স্বরে প্রতিবাদী গলায় জানাতো, আমার নামে মিথ্যে অভিযোগ মানব না। বাবা বলেছেন আমার মতন সুন্দরভাবে কেউ ঘুমোতে জানে না। তখন সকলের অট্টহাসির ধ্বনিতে লিভিং রুম পর্যন্ত কাঁপত যেন। পরিবারের সবার কম বেশ ওরুর শোচনীয় ঘুমের ভাবভঙ্গি সম্পর্কে জানা অজ্ঞেয় বিষয় নয়। অজ্ঞাত স্বরে তন্ময় নিজেও না হেসে পারত না। ওরুকে এক পল চোখের দেখাটুকু দেখতে মাঝে মধ্যেই ওরুর রুমে নিশীথে প্রবেশ করত। সেই সূত্রে পূর্বেই ওরুর ঘুমের এই দুর্দশা সম্পর্কে সে সচেতন। তবে দেখে আসা আর উপভোগ করার মধ্যে এক সুবিস্তৃত দূরত্ব রয়েছে। এই যে আপাতত ওরুর ঘুমের করুণ দুর্দশার এক ঝলক দেখা যাচ্ছে। মাথাটা তন্ময়ের বুকের উপর, পাজোড়া বিছানার বাইরে ঝুলছে। মধ্যরাতে অবশ্য তন্ময়ের পেটের উপর ছিল। ভাগ্যক্রমে হাত দুটোর অবস্থান ঠিকঠাক জায়গাতে। তন্ময় নিঃশব্দে হেসে ওঠে, দুহাতে ওরুকে টেনে সঠিকভাবে নিজের পাশে শুয়ে দেয়। ওর মাথাটা ডান হাতের বাহুতে রেখে বাম হাতে কোমর জড়িয়ে ধরে। অপলক চোখে চেয়ে রয় ঘুমন্ত মুখপানে। ওর ঘুমের ভাবভঙ্গি শোচনীয় হলেও ঘুমন্ত মুখের দৃশ্যটুকু দারুণ লোভনীয়। বাচ্চা বাচ্চা ঘুমন্ত মুখমণ্ডল দেখতে সুন্দর। মুখের কাটা কাটা এক একটি স্থান তন্ময় নিগুড়ভাবে দেখল। নাকটা সামান্য বোচা, এর জন্য বুঝি মুখের ভঙ্গিমায় সরল ভাব। অবশ্য বাস্তব জীবনে ওরও ভীষণ সহজ সরল, তবে শান্ত না। এই শব্দটুকু ওর ক্ষেত্রে বেমানান বড্ড। তন্ময়ের বাম হাতটা ওর নরম কোমর ছেড়ে মুখের সামনে এসে থেমেছে। ছোট্ট খাট্ট নাকটা টেনে ধরতেই ওরও নড়ে চড়ে উঠল, আর একটু গভীরভাবে ঢুকলো তন্ময়ের আলিঙ্গনে। বুকে মুখ গুজে তন্দ্রাচ্ছন্ন ঘুরে ডাকলো, তন্ময় ভাই। এই গভীর দৃঢ়তম আলিঙ্গনের সুন্দর মুহূর্তটি, ঘুম কাতরে কণ্ঠটি তন্ময় চমৎকারভাবে উপভোগ করলো। ওর আর প্রত্যুত্তর এলো না। পুনরায় গভীর ঘুমে ডুবেছে সে। তন্ময় নিজেও চোখ বুজে রাখলো। দ্বিতীয় দফায় ঘুমানোর ইচ্ছা দীর্ঘক্ষণ পেরোলেও ঘুমের ঘরটুকু ধরা দিতে অপারগ। অন্যদিকে দরজা ইতিমধ্যে গুনে গুনে 9 বার করা ঘাত পড়েছে। ঘড়িতে এখন 8টা নয়। বিছানা ছেড়ে ওঠা আবশ্যক। নাস্তা পানি সেরে তাদের বেরোতেও হবে। বন্ধু বান্ধবদের সহ্য বিশাল প্ল্যানিং করা। ওর নিজে উত্তেজিত ছিল ঘোরাফেরা নিয়ে। ঘুরতে ফিরতে ভালোবাসে, বিশেষ করে সঙ্গী তন্ময় হলে। এই ছোট বিষয়টিও তন্ময়কে আনন্দ দেয়। উদ্গ্রীব হয়ে ওঠে বক্ষপিঞ্জর। ওর এ যাত্রায় নড়ে চড়ে উঠছে ক্ষণে ক্ষণে। চোখ দুটোর পাপড়ি যুগল কাঁপছে। ঘুম ভাঙার পূর্ব লক্ষণ। তন্ময়ের মস্তিষ্কে দুষ্টু বুদ্ধি চাপল। ঝটপট নিজের চোখ দুটো বন্ধ করে নিল। স্বাভাবিকভাবেই ঘুমের ভান ধরে থাকলো। পাপড়ি যুগল সামান্য কাঁপল অব্দি না, অথচ চোখ জোড়া বুঝে দেখেও অনুধাবন করতে পারছে ওরও ঘুমন্ত ফুলা চোখে চেয়ে, নিবিড় নিগড় অপলক দৃষ্টিতে চেয়ে রয় দীর্ঘ সময়। এত কি দেখে মেয়েটা? তন্ময়ের চোখ মেলে চাইতে ইচ্ছে হলো। চোখে চোখ রেখে ওকে চমকে দিতে মন উতলা। এই মুহূর্তের জন্য নিজের উচ্ছ্বাসিত হৃদয়কে কঠিন শাসনে
দমন করে রাখলো। ইচ্ছেটুকুকে ক্ষণিকের জন্য আশকারা দিল না। অরুর পরবর্তী পদক্ষেপের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষায়। কিছুক্ষণ পর নরম আঙুলের স্পর্শ পেল মুখ জুড়ে। ধীরে সুস্থে অবিরামভাবে মুখ জুড়ে আঙুলগুলো ঘুরে ফিরে চলল। আদরে ভঙ্গিতে একে একে মুখের প্রত্যেকটি স্থানে আঙুল বোলালো। ছোট দেহটি তার পুরুষালী আলিঙ্গনে গভীরভাবে মিশতে ব্যাকুল। তন্ময় সহায়তা করল বড় কৌশলে। নিপুণভাবে গাঢ় হয়ে ছোঁয়া শরীরকে শক্ত করে জড়িয়ে ধরল। অরুর শরীর কিছুক্ষণের জন্য থমকালো। কাঠের মতন কাট কাট সোজা হয়ে এলো। যখন বুঝলো তন্ময় ঘুমিয়ে আছে, জেগে উঠেনি, ফের শান্ত হলো, ছেড়ে দিল শরীর। তন্ময় সবে উপলব্ধি করলো। এই যাত্রায় ভাবলো চোখজোড়া খুলে চমকে দেবে। পূর্বে তাকে চমক দিল অরু। আকস্মিক নরম ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল তন্ময়ের পাপড়ি জোড়া। ঠোঁট দুটো আদরের স্পর্শে ছুঁয়ে চলেছে তার মুখ জুড়ে। তন্ময়ের হৃদয় দিশেহারা হয়। হঠাৎ করেই চোখ মিলে চেয়ে বসে। অরুর চোখ জোড়া বন্ধ। ওর ঠোঁট দুটো তখনও তার শক্তপোক্ত লম্বা নাকের ডগা ছুঁয়ে। ক্রমান্বয়ে সেই ভঙ্গিতে ঠোঁটে চুমু খেতে গিয়ে চোখ মিলে যায় এক পল, এবং এতেই বরফের মতন জমে যায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে। সেকেন্ডের মধ্যে অরু চাপা স্বরে চিৎকার দিয়ে ওঠে। ধরফুরিয়ে সরে আসতে চাইলে তন্ময় নিগুড়ভাবে জাপটে নেয় নিজের মধ্যে। আচমকিত আক্রমণাত্মক চুমুতে ভরিয়ে দেয় অরুর সর্বমুখ। কুকড়ে আসা শরীরকে আলতু তবে দৃঢ় বন্ধনে আলিঙ্গন করে রাখে। গোলাপি ঠোঁটে একটা গাঢ় চুমু বসিয়ে থামে তন্ময়। অরুর আতঙ্কিত মুখ দেখে হেসে ফেলে। দুষ্টুমি গলায় শুধায়, কি দেখছিলি? অরু লজ্জায় হাঁসফাঁস করে, পলক ফেলে ক্রমান্বয়ে, দৃষ্টিতে দৃষ্টি রাখতে অনিচ্ছুক। তন্ময় আলতোভাবে চেপে ধরে ওর থুতনি। অরু তুষ্ট, অসন্তোষ হয়, কণ্ঠে জাহির করে সেটুকু। নাটক করছিলেন ঘুমের? তন্ময় গভীর স্বরে শব্দ করে হেসে ওঠে। পুনরায় লাজুক মুখটার বাম গালে চুমু খায়। মুখটা ওর মুখের সাথে ছুঁই ছুঁই করে আদরে গলায় বলে, হুম, লুকোচুরি খেলছিলাম। না খেললে তো চুমুগুলো মিস করতাম, আর একটু অপেক্ষা করলে ঠোঁটেও পেতাম। মিস করে গেলাম। অরু ভাষাহারা, ঠোঁটে ঠোঁট টিপে বাঁকা চোখেতে চাইল। দৃষ্টি সরিয়ে আমতা আমতা করলো। এবেলায় আকস্মাৎ তীব্র করাঘাতের ধ্বনি শোনা গেল। মাহিনীর অধৈর্য কণ্ঠ, বেটা ওঠ, রাত আর নাই, এখন সকাল। মা খালারা বলেন নতুন দাম্পত্যদের দিন দুপুরে দরজা আটকে রাখতে নেই, মানুষ কানাঘোষা করে। বেরিয়ে আয় তাড়াতাড়ি, না হলে কিন্তু মাইকিং করব। অরু ভয় পেয়ে গেল। চটপট তন্ময়ের উপর থেকে ধরফরিয়ে উঠে বসলো। দরজার দিকে একবার চেয়ে তন্ময়ের পানে চাইল। গাল দুটো লজ্জায় তীর তীর করে কাঁপছে। তন্ময় কিয়ৎক্ষণ উপভোগ করলো সে দৃশ্য। হাত বাড়িয়ে অরুর মাথাটা বুলিয়ে প্রশ্ন ছুড়ল, খিদে পেয়েছে নিশ্চয়ই, নাস্তা পানি খেতে হবে। ঘুরতে বেরোবি না? অরু তড়িৎ মাথা দুলালো। ঘুরতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। তন্ময় হেসে বিছানা ছাড়ল। দরজার দিকটায় যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নে, আমি আসছি। অরু তৎক্ষণাৎ বলল, আপনি ফ্রেশ হয়ে বেরোন। তন্ময়ের পদচারণ থামলো। ফিরে চাইল সে। অরু তটস্থ হয়ে চেয়ে আছে। তন্ময় বাধ্যভাবে ফিরে এলো। অরুর সমানতালে মাথা ঝুঁকালো। অদ্ভুতভাবে ভ্রু দুটো নাচালো। কাজ ঝাঁকিয়ে আদরে ভাবে বলল, বউ যা বলে তাই সই। অরু এবারে আশ্চর্য হয়। লজ্জায় নিতিয়ে যায় পাপড়ি যুগল। কম্পমান ঠোঁটজোড়া টিপে লাগেজ দুটোর দিকে ছুটে। থেমে থেমে বলে, টুথব্রাশ, টুথপেস্ট দিচ্ছি। স্বচ্ছ প্রাচীর ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছের ডালপালা বৃষ্টির জলে ভিজে। টপটপ করে জল পড়ছে পাতা থেকে। সবুজ রঙের ঘাস জলের উপর পড়েছে কৃষ্ণচূড়ার প্রাণপূর্ণ ফুলগুলো। সেখানটায় গুনে গুনে পুরাতন 10টি কাঠের চেয়ার পেতে দিয়েছেন বাবু মিয়া। একটি গোলগাল টেবিলও সামনে রেখেছেন। এই ভেজা মেঘলা আবহাওয়াতেও সবাই বাগানে নাস্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে মনে করলেন। ভদ্রলোক স্বভাব সুলভ আজানের সুমধুর আহ্বানে উঠেছেন। উঠে নামাজ আদায় করে নিয়েছেন। সকালের নাস্তায় কে কে থাকবে তা নিয়েও দারোয়ান ইয়াসিন মোল্লার সাথে একচুট বোঝাপড়া সেরে নিয়েছেন। তারপর প্রতীক্ষায় সময় কাটিয়েছেন অতিথিদের উঠবার। অবশেষে 7টার পরপর একে একে সবাই উঠেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে প্রাঙ্গণে। এসে বসেছে পেতে রাখা চেয়ারগুলোতে। কৃষ্ণচূড়া এবং বৃষ্টির এক অদীক্ষিত ঘ্রাণে চতুর্দিক মুহে আচ্ছন্ন। মেঘলা দিনটা আজ আর মন্দ লাগছে না। বেশ স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে মনাঙ্গিনায়। মাহিন নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে আসছে ভেতর থেকে। অদূর হতেই
তাকে দেখে রিয়ান প্রশ্ন ছুড়ল। উঠেছে তন্ময়? ওর মধুচন্দ্রিমা শেষ হয় নাকি? মাহিন উত্তর দিকের ফাঁকা চেয়ারটিতে অবলীলায় গা এলিয়ে বসলো, পায়ে পা উঠিয়ে নাচালো। ভূতা মুখে জবাবে বলল, তন্ময় বেঁচে যাচ্ছে। ওর বউ পিচ্চি দেখে পুতুলের মতন ভোলা ভালা সরল এক বাচ্চা মেয়ের সামনে তো আর অ্যাডাল্ট কথাবার্তা বলা যায় না। নিজেদের কাছেই অপমানজনক। না হলে আজ ওর খবর ছিল দরজা ধাক্কিয়ে থামাতাম না, আরও অনেক কিছুই বলতাম। রিয়ান অতিষ্ঠ ভঙ্গিমা চর শব্দ তুলল। সে কঠোরভাবে সহমত এবং অতিরিক্ত বিরক্ত। মেয়েটা বাচ্চা এই তো কম ছিল না, তার উপর আবার তন্ময়ের চাচাতো ছোট বোন। বেশ কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার। সব দিক দিয়ে তারা ফেসেছে, আটকেও আছে। আর ওরুটা এমন মিষ্টিভাবে ভাইয়া ভাইয়া ডাকে, তার সামনে আর যাই হোক বন্ধুকে বিকৃত ভঙ্গিতে খোঁচানো মুশকিল। সৈয়দ মিটবল খাচ্ছে, দারুণ সুস্বাদু হয়েছে। দুটো খেয়ে 3টার সময় মুখ খুলল। ভুলেও উল্টাপাল্টা বলতে যাস না, তন্ময় চিবিয়ে চিবিয়ে খাবে তোকে। তন্ময় দুয়ারে এসে দাঁড়িয়েছিল সবেমাত্র। শুনতে শুনতে পা বাড়িয়ে এগোতে লাগলো। তন্ময়কে দেখে মুখে কুলু পেটে থাকলো সৈয়দ। তবে মাহিন চুপ রইল না। উরুকে পেছনে না দেখে মুখ চালালো রকেটের গতিতে। দোস্ত, ভার্জিনিটি হারাইছিস তো, মান সম্মান আর হারাতে দিস না। এখনো যদি বিবাহিত ব্যাচেলার থেকে যাস, মানুষ বলবে তোর যন্ত্রপাতি কাজ করছে না। মানুষের কথা না হয় বাদ দিলাম, ওরও কি ভাববে বল? মুখে না বলুক বেচারি, মনে মনে হয়তোবা তোকে ডাক্তার দেখাতে প্রস্তুত ভাববে ওর তন্ময় ভাই একটা গিয়ে কোনো কাজের না। ফেক করে হাসতে গিয়েও হাসিটুকু গিলে নিল রিয়ান। শোচনীয় সংলাপ, হাসাহাসি না করাই উত্তম। সৈয়দ তন্ময়ের বাম পাশের ফাঁকা চেয়ারে বসেছিল, অন্যদিকে মুখটা ফেরানো। কাঁধ কাঁপছে তার দৃশ্যমান রূপে। তন্ময়াতে নির্লিপ্ত। জবাব একটি শব্দ বলল না, তবে ডান পায়ে লাথি মারতে ভুলল না সৈয়দকে। সৈয়দ লাথি খেয়ে শব্দ করে হাসলো। রিয়ানও আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। এবেলায় সোহানির সঙ্গে ওরু বেরিয়ে এলো। শুভ্র রঙের কামিজ পরেছে, মেঘলা দিনের মতো নাভ ছায়াটে লাগছে দেখতে। তন্ময় হাত উঠিয়ে নিজের দিকে ডাকলো। তার ডান পাশের চেয়ারটা ফাঁকা, সেখানেই ওরু বসলো। ইতিমধ্যে নাস্তা পরিবেশনের কাজে ব্যস্ত বাবু মিয়া। খাওয়ার ফাঁক করে পুনর্বার আলোচনায় মশগুল হলো। আজ কোথায় বেরোবে সেটাই মূল আলোচনার বিষয়বস্তু। যেহেতু মেঘলা দিন, দূরে না যাওয়াটাই ভালো হবে। কাছাকাছিভাবে গাড়ি করে ঘুরে আসা যেতে পারে। অধিদপ্তর থেকে অবশ্য আগামীকালের সংকেত দেয়া, কাল টকবগে সূর্য উঠবে। রাত ব্যতীত সারাদিনব্যাপী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সারাদিনব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%। সেক্ষেত্রে আবহাওয়া দেখে শুনে সিদ্ধান্তে আসা হলো। আহারের কার্যক্রম শেষে অরু ভেতরে চলে গিয়েছে, আর একটু সুনিপুণ হয়ে নেবে বেরোনোর তাগিদে। অন্যদিকে তন্ময় বন্ধু বান্ধবদের সাথে প্রাঙ্গণে সিগারেট ফুঁকছে। না ফুঁকে কোথায় পালাবে? এক একটা ইতরের চাচাতো ভাই জোরপূর্বক তাকে খাইয়ে ছেড়েছে। তন্ময় গতরাতে নিজ মনে প্রতিজ্ঞা নিয়েছিল সিগারেট ধরবে না, তবে তা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সিগারেটের গন্ধ পেলেই অরু নাকমুখ কুচকে রাখে, অসন্তোষ দৃষ্টিতে চায়। কবে যেন মুখের উপর বলে বসে, সিগারেট খেয়ে আমায় চুমু খেতে পারবে না। এই বাক্য পূর্বের অরু বলবার সাহস পেত না, তবে এখনকার অরুর এই সাহস আছে। মাথায় কাঁঠাল ভেঙেই খাওয়া ওর জন্য এতটুকু সাধারণ। এই যাত্রায় নিজেও বন্ধুদের রেখে উঠে এসেছে। ভেতরে ঢুকেছে, নিজেদের রুমের দরজা ঠেলে ঢুকতেই দেখলো অরু খুব অভিনিবেশ হয়ে ডায়েরিতে কলম চালাচ্ছে। এই দৃশ্যটুকু দেখতে দেখতে পা চালাতে নিয়েই শুধালো, কি লিখছিস? অরু মাথা তুলল না, এক হাতের সাহায্যে ঢেকে রাখলো শুধু। জবাবে ছোট করে বলল, ডায়েরি। তন্ময় পাশে বসলো চেয়ার টেনে, চোখ উঠিয়ে দেখার প্রচেষ্টা। কি সম্পর্কে লিখছিস? অ্যাবাউট আওয়ার জার্নি। তন্ময় আশ্চর্য কণ্ঠে বলে, ঢাকতে হচ্ছে কেন? আমি দেখলে সমস্যা কি? অরু নাক ফুলালো। সমস্যা বলেই তো দেখাচ্ছি না। চুপ করুন তন্ময় ভাই, আরেকটু বাকি, শেষ করতে দিন। তন্ময় কথাটুকু শুনল, নিঃশব্দে বসে রইল, এক চিত্তে শুধু চেয়ে রইল। ওরও বেশ মনোযোগী, কর্মরত, ব্যস্ততাকে অসাধারণ দেখতে লাগছে। তন্ময়ের মনে হলো সে দীর্ঘ সময় এভাবেই চেয়ে থাকতে পারবে, হয়তো সারা জীবন ভরও। কাঠের বারান্দাটা সেকেলে, আপাতত ভেজাটে। ভোরের বৃষ্টির সংস্পর্শে এখনও পিচ্ছিল ভাব। বুঝে শুনে পদচারণ না ফেললে মুখ থুবড়ে পড়ে যাবার সম্ভাবনা দারুণ। স্থির শীতল বাতাস বইছে, বৃষ্টির সুমধুর ঘ্রাণ।
যেন এখনো বাতাসে বাতাসে লিপ্টে। আনোয়ার সাহেব কল করেছেন। অরু চতুরভাবে নগ্ন পায়ে হেঁটে হেঁটে কথা বলছে। তার উচ্ছ্বসিত বদন এবং উচ্চধ্বনির হাস্যজ্জ্বল কণ্ঠস্বর তন্ময় ঘরে বসে শুনতে পারছে। সে কিছুক্ষণ আগে গোসল নিয়ে বেরিয়েছে। পাশে বের করে রাখা শার্টটা পরার সময় হয়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ কল এসেছে। এক জরুরি ইমেল অ্যাপ্রুভড করতে হবে। ল্যাপটপ খুলে নিয়ে চেয়ারে বসলো। ইমেলটা পড়তে নিতেই তার ম্যানেজারের কল এলো। ডান কানে কাঁধের সাহায্যে ফোন চেপে ধরে 4-5 বাক্যে কথা শেষ করে ফোন সরালো। ওরও বাবার সঙ্গে কথা শেষ করে এসেছে। তন্ময়ও গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়িয়েছে। পাশে রাখা শার্ট তুলে নিয়েছে। শার্টটা ওর পছন্দসই বের করেছে তার লাগেজ হাতড়ে। বোধহয় আজ ম্যাচিং করে জামা কাপড় পরতে চাচ্ছে। এতটুকু বুঝতে অসুবিধা হচ্ছে না। আমরা কোথায় যাব? অরুণ নিভু কণ্ঠের প্রশ্নের সামনে তন্ময় নির্লিপ্ত থাকলো। চোখ তুলে তাকালো না। হাতের আঙ্গুলগুলো তখন ব্যস্ত কালো শার্টের সোনালি রঙের বোতামগুলো লাগাতে। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠুম বুকের দিকটায় পরিষ্কার ফর্সা বুকে কালো শার্টটা অপূর্বভাবে মানিয়েছে। ঠিক বাম দিকের জানালাটা আপাতত খোলা, পর্দাগুলো দুপাশে ছড়িয়ে দেওয়া। সূর্যের সোনালি দুটি সে মেঝেতে পড়েছে শীর্ণ পথ ধরে। এখান থেকে কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে। গাছটি সূর্যের রশ্মির মুখে আচ্ছন্ন হয়ে আছে। শ্যাওলায় আধ ঢাকা প্রাচীরের উপর কোয়েল পাখির জোড়া বসে মিহি সুরে ডাকছে। যে ডাক কানে ভাসতেই মুখ ভরে আলোড়ন হয়। এ বেলাতে অরু প্রশ্নের জবাব না পেয়ে আরেকটু কাছে এসে দাঁড়ালো। পায়ের গোড়ালিতে সম্পূর্ণ ভারটুকু ছেড়ে কাঠটা ছুঁই ছুঁই করলো। মুখ বাড়িয়ে চোখ দাবিয়ে আবারও যেন একই প্রশ্নটি করছে। উতলা ওর কর্মকাণ্ড তন্ময় দেখেও দেখল না। এই একই প্রশ্নের জবাবটি সে দুবার ইতিমধ্যে দিয়েছে। তৃতীয়বারের জবাবটুকু দিতে বাধ্য হলে সে সভ্যভাবে আর বাক্যে দেবে না, অভদ্রচিত শক্ত এক চুমুতে দেবে। অসন্তুষ্ট অরু এ যাত্রায় তন্ময়ের পাশ থেকে একদম সামনে এসে দাঁড়ালো। লম্বা চওড়া তন্ময়ের সামনে সে অতিষ্ঠ ভাবভঙ্গি নিয়ে বলল, এতক্ষণ লাগে বোতাম লাগাতে? দেখি দেখি, আমাকে দেন, 1 মিনিটেই সবগুলো লাগিয়ে দিচ্ছি। বলতে বলতে তাড়াহুড়ো হাত দুটো বাড়ালো। তন্ময় শান্তভাবে নিজের হাত দুটো সরিয়ে নিল। আরাম করে শটান দেখে দাঁড়ালো। নত দৃষ্টি অরুর মুখে নিবিষ্ট। বড় চোখের কালো পাপড়ি জোড়া কাঁপছে। বেশ ঘন ঘন পলক ফেলছে। হাত দুটো 2-3 চেষ্টায় একটি বোতাম লাগাতে মিনিট খানেক সময় নিচ্ছে। আঙ্গুলগুলোর মাথা ছুঁয়ে দিচ্ছে বুকের অংশটুকু। অরু নিজেও হয়তোবা বুঝতে পারলো বিষয়টা। বুকার মতন মৃদু হাসার চেষ্টায় জানাতে উদ্গ্রীব হলো, আপনি লম্বা দেখে দেরি হচ্ছে, খাটো হলে সেকেন্ডে হয়ে যেত। তন্ময় সাবলীল ভাবেই উদার কণ্ঠে বলল, তাহলে কি মাথাটা কেটে পেটে লাগাবো? খাটো দেখাবে? তোর বোতাম লাগাতে মাত্র সেকেন্ড লাগবে। অরু স্তম্ভিত হয়। দৃষ্টি তুলে চাই। থমথমে গম্ভীর মুখ থেকে এই কথা বেরোবে তা ভাবতেও পারেনি হয়তোবা। এমন মুখ নিয়ে কৌতুককর কথাবার্তাটুকু হাস্যকর না লাগাটাই বরং অস্বাভাবিক। অসহ্যকর জোকসটা হজম হলো না। ক্ষুব্ধ চোখ রাঙিয়ে চাইল। হাত দুটো নিরালায় সরিয়ে আনতে উদ্গ্রীব। নিঠুরভাবে সরে যেতে উতলা হতেই তন্ময় মুখ বাড়িয়ে ঝুঁকে শীতল স্বরে আদেশ ছুড়ে, সবগুলো বোতাম লাগাতে হবে, ইটস অ্যান অর্ডার। অরু মুখ ভেঙালো, বিড়বিড় করলো। তবে বাধ্য মেয়ের মতো পুনরায় হাত বাড়ালো। লাগাতে ধরলো বোতামগুলো। দৃষ্টি তন্ময়ের সুঠম বুকের কাছটায়। ভুলবশত চোখ তুলে দৃষ্টিতে দৃষ্টি মেলালো না। বোতাম লাগাতে নিয়ে মিনমিনে গলায় বলল, তাহলে কথা শোনাচ্ছেন কেন? একটু দেরি হলে কি এমন হয়েছে? তন্ময় অপলক চোখে দেখতে পেল অরুর ঠোঁটের এক একটি ভাঁজ। গোলাপি ঠোঁটের ভাঁজগুলো যেন তার ঠোঁটের ভাঁজগুলোকে ইশারায় ডাকছে। সেই ডাকে ঠোঁট দুটো সাড়া দিতে মরিয়া হলেও তন্ময় দিল না। একইভাবে অনড়ভাবে ঝুঁকে থাকলো। শুধুই দেখে গেল একগুঁয়ে দৃষ্টিতে। অরু যেন সেই দৃঢ়তম দৃষ্টির সংকেত অনুভব করছে। মৃদু মৃদু কাঁপছে হাত দুটো। অরুর নাস্তা নাবুদ মলিন মুখ দেখে তন্ময় নিঃশব্দে হাসলো। শটান দেহে দাঁড়িয়ে বাদ বাকি বুকের দিকের দুটো বোতাম নিজে লাগালো। দুটো স্টেপে এক পলকে অতি দ্রুত। এই দৃশ্যে অরু দ্বিধান্বিত চোখ জোড়া লাজুক হলো। দাঁড়িয়ে রইল ভাবসূচক অভিনিবেশে। করুণ কণ্ঠে নিজের সাফাই গাইতে বলল, আপনি তো বছরে 365 দিন শার্ট পরেন। এতে বোতাম লাগানোর স্পিরিট আমার থেকে একটু ভালো থাকাটাই স্বাভাবিক, তাই নয় কি? তন্ময় ভ্রু তুলল। হ্যাঁ, সেক্ষেত্রে এক কাজ করতে পারিস। কি কাজ?
অরুর স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহ বোধ অসীম। তন্ময় স্বাভাবিকভাবেই বলল, নিয়মিত শার্টের ঘ্রাণ না শুকে প্রত্যেক রাতে পড়তে পারিস। পড়তে পড়তে বোতাম লাগানোর স্পিড বেড়ে যাবে। অরুর ছোট ছোট চোখ জোড়া বরফ হয়ে এলো। থতমত খাওয়া মুখটা দেখে তন্ময় ঠোঁট টিপে হাসলো। অরুর সময় লাগলো বাক্যগুলো বুঝতে। মুঝে সে আশ্চর্য হলো, অবিশ্বাস্য চোখে চেয়ে রইল কিছু সেকেন্ড। ঠোঁট দুটো নাড়ালেও কিছু বলতে, কয়েকবার চেষ্টা করে আপনি ছাড়া আর কিছুই বলতে পারলো না। লজ্জায় স্তম্ভিত হলো সে। কিংকর্ত বিমূঢ়কে আর চোখে দেখে তন্ময় কথা ঘুরে বসলো। কি বলেছিলাম তখন? অরুর চোখ মুখ লজ্জায় নুয়ে আছে তখনও, তবু প্রত্যুত্তর করে কিঞ্চিৎ সন্দেহজনিত জিজ্ঞাসাবাদে। কি বলেছেন? ডান হাতা ভাজে ভাজে কোনইতে তুলতে নিয়েই তন্ময় বলল, তৈরি হতে নাকি বেরোনোর ইচ্ছে নেই? যাচ্ছি। আওরে ওরও দ্রুত সরে গেল। তন্ময় সুস্পষ্ট দেখলো ওর ব্যস্ত দেহ। লাগেজ হাতড়ে কালো কামিজ বের করেছে, সেটি স্কার্ফের নিচে ঢেকে বাথরুমে ঢুকেছে তড়িঘড়ি করে। তন্ময় এবারে শব্দ করে হাসলো। বাম হাতা কনিতে তুলে হাত ঘুরে পড়ল। এগুলো অরুর খোলা লাগেজের দিকে। পায়ের পাতায় ভার রেখে লাগেজ ছুতে অরুর পার্সোনাল ডায়েরিতে নজর আটকালো। উপরের এক কোণেতে পড়ে আছে, হাত বাড়িয়ে ছুতে নিয়েও ছুল না। শেষমেশ লাগেজের চেইন লাগালো। ওরও বেরোলো 5 মিনিটের মাথায়। কালো চুড়িদার পরেছে, কালোতে ওকে সর্বদাই চমৎকার দেখায়। অবশ্য তন্মের কাছে সবভাবেই, সব পোশাকে ওকে চমৎকার লাগে। আর চোখে দুবার চেয়ে নিজের দৃষ্টি সংযত করলো। সাবলীলভাবে বসলো চেয়ারে, ছন্ন ছাড়া দৃষ্টির সামনে রাখলো ফোন। স্ক্রিনে অ্যাটেনশন দেবার তীব্র প্রচেষ্টা। সে চাইলেই বেরিয়ে যেতে পারে। মাহিন একের পর এক মেসেজ দিচ্ছে সবগুলো বন্ধু প্রাঙ্গণে বসে, অথচ তার যেতে ইচ্ছে করছে না, মন যেতে চাইছে না। হৃদয় বলছে, বাইরে আছেটা কি? অরুর সাজসজ্জা দেখার চেয়ে আপাতত ইম্পর্টেন্ট কিছু নেই তোর। চুপচাপ বসে বসে দেখ। ওরও ছুটে ছুটে তৈরি হচ্ছে, তাড়াহুড়ো হাতে দুল পড়ছে, টিপ পড়ছে, ঘড়ি পড়ছে, সাইড ব্যাগ গুছিয়ে নিচ্ছে। দৃশ্যগুলো ভীষণভাবে উপভোগ করছে সে। রৌদ্রোজ্জ্বল আকাশপানে চেয়ে মাহিন ভাবুক কণ্ঠে বলে, অধিদপ্তর ভুয়া গবেষণা করেন, আকাশ দেখলে বোঝা যায় আজ কোনো বৃষ্টি টিষ্টি হবে না। আমার কথা মিলিয়ে নে, দেখ কি চমৎকার রোদ্দুর, রোদ পড়ছে না, জাস্ট নাচতে। রিয়ান ফোন বের করলো পকেট থেকে। নিশ্চিত হতে পুনরায় ওয়েদার অ্যাপে ঢুকলো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 2:45 থেকে 1:30 থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে দেখাচ্ছে। রিয়ান ভ্রু তুলে জানাতেই মাহিন বিরক্ত হলো। শোন, এসব ওয়েদার বাদ, তুই আমার কথা শোন। আমি হচ্ছি উন্নত মানের আবহাওয়া অধিদপ্তর। সুহানি হেসে শুধালো। মাহিন উদারতার বহিঃপ্রকাশ করলো। জি, খুব কম, মাত্র 500%। সৈয়দ আশ্চর্য গলায় বলে বসলো, তোর এক একটি বাক্য কি স্বর্ণে বাধাই করা? মাহিন সাদা ফাঁকফাঁকে দাঁতগুলো দেখিয়ে জানালো, দাঁত মাজি নাই সকালে, দাঁত না মজা মুখ হলো স্বর্ণখানি। তাই এই মুখ দিয়ে আসা এক একটি বাক্য দামি, চার্জ বাড়িয়ে দিলাম। এখন প্রত্যেকটি বাক্যে 1000 টাকা। ইব্রাহিম অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, মামা তুই ডেট এক্সপায়ার গাঁজা দিন দুপুরে আর খাইস না। মাহিন শব্দ করে হাসলো। একা একা খেয়ে মজা নাই, আয় মিলেমিশে খাই, খুব টেস্ট। বন্ধুদের তর্ক বিতর্কের মাঝে অরুকে নিয়ে বেরিয়ে এসেছে তন্ময়। অরু খুব মনোযোগ সহ সামনে চেয়ে। তার বন্ধুদের তর্ক বিতর্ক শোনার প্রবণতা প্রখর। প্রাঙ্গণে ইতিমধ্যে সবাই আসন পেতেছে। গতকাল রাতে আলোচনা করা হয়েছে কোথায় যাবে। তারা মাইক্রো করে ল্যাকের পাড়ে যাবে। 8 ঘন্টার পথ। সিলেটের ওই প্রাকৃতিক ল্যাক পাড় জুড়ে কয়েকটি টং আছে। দলবদ্ধভাবে চেয়ার পাতা থাকে। বৃষ্টির দিনে ছাউনির নিচে চা খেয়ে আড্ডা দেবার মতন সুব্যবস্থা করা। আজ যেহেতু বৃষ্টির দিন, কাছাকাছি থাকবে। আগামীকাল ভ্রমণে বেরোবে। এই মুহূর্তে প্রত্যেকের দৃষ্টি তন্ময় এবং অরুর উপর। তন্ময় গলা পরিষ্কারের ছুতুতে বন্ধুদের দিকে চেয়ে শুধায়, তাহলে বেরোনো যাক, সবাই রেডি? মাহিন মুখ টিপে হাসে, অগোচরে ডান চোখ টিপে বলে, আমরা ভালোভাবেই রেডি। তোর রেডি হতে এতগুলো ঘন্টা লাগলো? উফ। অরু ঘাবড়ালো। তন্ময়ের হয়ে সাফাই দিতে উতলা হলো। ভাইয়া, আমি রেডি হতে সময় নিয়েছি। তন্ময় ভাই তো সেই কখন রেডি হয়েছেন। অরুর সহজ সরল প্রত্যুত্তরে সবাই ফিক করে হেসে উঠল। অরু ঠিক বুঝলো না কেন হাসাহাসি হচ্ছে, তবে বেশ লজ্জা পেল। চুপসে গেল মুখটা। সুহানি মাহিনের কাঁধে দুটো চর বসিয়ে ধমকালো,
এগিয়ে গিয়ে ওরুকে টেনে নিজের পাশে এনে হেসে আশ্বস্ত করলো। ওরু এ যাত্রায় বুঝতে পারলো, অস্বস্তিতে পড়লো। সুহানি ওরুর গাল ছুঁয়ে প্রশংসায় ভাসালো। কি মিষ্টি লাগছে। আমাদের তন্ময় কি আর শুধু শুধু পাগল হয়েছে? এমন মিষ্টি দেখতে মেয়েটার জন্য পাগল হওয়াটা স্বাভাবিক। আমারই তো তোমাকে আদর করতে ইচ্ছে করছে। ওরু লাজুক ভঙ্গিতে চাই, বড় বড় চোখে হাসে। ভদ্র সভ্যভাবে ধন্যবাদটুকু বলে সেও প্রশংসায় মাতোয়ারা হয় সুহানির। তন্ময় পার্কিংয়ের দিকে এলো, মাইক্রোর পেছনে এসে বনেট তুললো। ব্যস্ত হাতে কিছু ছোটোখাটো কার্যক্রম সেরে বনেট বন্ধ করলো। সামনে এসে দরজা খুলে স্টিয়ারিংয়ে বসলো। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করে জানালা দিয়ে বাইরে তাকালো। ওরুকে আলগোছে তন্ময়ের পাশে চড়িয়ে দরজা লাগিয়ে দিল। সেই গিয়ে উঠে বসলো পেছনে। সবাই বসতেই তন্ময় গাড়ি স্টার্ট করলো। তাড়াতাড়ি করে চলতে শুরু করলো গাড়িটি। বেরিয়ে গেল বাগানবাড়ি ছেড়ে ল্যাকপাড়ের উদ্দেশ্যে। সিলেটে ঘন ঘন বৃষ্টি হয়। জনমুখে শোনা যায় সিলেট বৃষ্টিতে সুন্দর। ওরও তাই মানে, এভাবেই ও বৃষ্টি বলতে অজ্ঞান। তবে তন্ময়ের বিষয় ভিন্ন, সে বৃষ্টি পছন্দই করতো না, বলা চলে অপছন্দের ছিল। ইদানিংকালে ওর জন্য একটু একটু মেনে নিচ্ছে, তবে ঘুরতে গিয়েও বৃষ্টি মেনে নিতে তীব্র নারাজ সে। এই যে ঘন্টা খানেকের মধ্যেই রোদ হারিয়ে গেল, সূর্য ডুবলো। কালো কালো মেঘ আকাশ জুড়ে, বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশে উচ্চ ধ্বনিতে বজ্রপাত পড়ছে। এখনো ঝুম বৃষ্টি শুরু হয়নি, তবে ফুটা ফুটা পড়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে শীঘ্রই ঝমঝমিয়ে নামবে বলে। ইতিমধ্যে তাদের গাড়ি ল্যাকপাড়ে পৌঁছেছে। মানুষজন কম, নিরিবিলি বেশ। হৈ হৈ করে বেরোলো সকলে। জনমানব শূন্য জায়গাটি মুহূর্তেই প্রাণোচ্ছল হয়ে উঠল। কাছের গোলাকৃতি 10-12 জনের টেবিল জুড়ে বসলো রাজাদের মতন। গাড়িটা রাস্তার পাশে রেখে বেরিয়েছে তন্ময়। ওরুকে নিয়ে এগোচ্ছে বন্ধুদের দিকে। ওরু মুখ তুলে চেয়ে ধীর কণ্ঠে আবদার সুরে বলল, বসবো না এখন, একটু লেকের কাছাকাছি যাব। তন্ময় আবদার মানল। বন্ধুদের ইশারা করে ওরুকে নিয়ে চললো পাথরের ল্যাকের দিকটায়। যেতে যেতে ওরুর নরম হাতটা মুঠো ভর্তি করে নিল। ওরু এতে ক্যাটফুড পাওয়া সন্তুষ্ট বিড়ালের রূপান্তরিত যেন। মুখ টিপে মুচকি মুচকি হেসে চলল। তন্ময় নরম কণ্ঠে সতর্ক করল, বৃষ্টি হবে, 2 মিনিটের বেশি না। জবাবে ওরু মাথা দুলালো। তারা এলো ল্যাকের কাছাকাছি। ল্যাকের পানি স্বচ্ছ নীলছে, গভীরটা দেখা যাচ্ছে। রং বেরঙের ছোট ছোট পাথর আছে। ওরু নিচে নেমে পানি ছুঁতেও প্রস্তুত। তন্ময় ওর হাবভাবের সঙ্গে পূর্ব পরিচিত, আলতোভাবে হাত টেনে রাখলো। আর মধ্যে ফুটা ফুটা বৃষ্টি হঠাৎ করে ঝুম বৃষ্টিতে রূপান্তরিত হলো। তন্ময় ওরুকে টেনে ছুটলো বন্ধুদের দিকে। বেশি দূরে যায়নি বলে পৌঁছাতে মিনিট খানিক লাগে। চুলগুলো ব্যতীত তেমন ভেজেনি দুজন। ওরুকে ফাঁকা চেয়ারে বসিয়ে পাশে নিজেও বসলো। ইতিমধ্যে কফি এবং চা এসেছে। যার যেটা পছন্দ সে মোতাবেক অর্ডার দেওয়া হয়েছিল। ওরু চা নিল চটপট। তন্ময় কফি। বৃষ্টির উচ্চধ্বনি রিমঝিম শব্দে মুখরিত চারপাশ। সুহানি চায়ের চুমুক দিতে দিতে বলল, আজ রাতে বারবিকিউ পার্টি হলে কেমন হয়? ঐশী চেঁচিয়ে বলে। রিয়ান তাকায় রুস্তমের দিকে। রুস্তম ভ্রু তোলে। তাকানোর কি আছে, চাইলে করব। আমি বাবু চাচাকে কল করে জানাচ্ছি, সব বন্দোবস্ত করে রাখবে। ইব্রাহিম আঙ্গুল নাড়িয়ে জানায়, একটা নতুন টুন তুলছি গিটারে, আজ তোদের শোনাবো। এত যেন উত্তেজনা বাড়ল। ওরও উজ্জ্বল চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় ওর চোখে যেন আকাশের তারা দেখতে পেল। কি সুন্দর পরিষ্কার উজ্জ্বল চোখ দুটো। এই চোখ দুটোর উজ্জ্বলতা দেখতে সে সব করতে পারে, সব। তন্ময় রুস্তমকে বলল, দে বাবু চাচা নাম্বার। আমি কথা বলছি, টাকা পয়সা চাচার কাছে আছে? রেখে এসেছিস কিছু? দিয়ে এসেছি, যা আছে হয়ে যাবে। বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসে বসে বৃষ্টি দুলে এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। তন্ময় দাঁড়িয়ে ফোনে আলাপ সারল। অন্য পাশে মাহিন, রিয়ান, ইব্রাহিম এবং সৈয়দ চাপসরে কানে কানে ফুসুর ফুসুর করছে। 4 জনের মাথা একত্রিত। তন্ময় আর চোখে সে দৃশ্যে বিচলিত হলো। সে নিজের বন্ধুদের ভালোভাবে চেনে। কিছু একটা নিশ্চয়ই পাকাচ্ছে। কি করতে চাচ্ছে ওরা? তন্ময়কে বসতে দেখে 4 জনই আগের মতো পিঠে এলিয়ে বসেছে চেয়ারে, যেন তার আড়ালে ফুসুর ফাসুর করা ছেলে পেলে ওরা নয়। তন্ময়ও আর মাথা ঘামালো না। দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা কফিটা ফের হাতে নিল। এলিজা, সুহানি এবং ঐশীর উদ্দেশ্যে বলল, রাতে শাড়ি পরলে কেমন হয় ভাবছি, কিছু ছবি তুলবো সবাই মিলে। আমি 2টো শাড়ি এনেছি। সুহানি খুশিতে আত্মহারা। সাদা শাড়ি এনেছি আমি, দারুণ হবে। কথাটুকু শেষ করে সুহানি মাথা ঘুরিয়ে ওরকে শুধালো, শাড়ি এনেছো ওরু?
ওরু মাথা দুপাশে নাড়ালো। সে জানতো না এত কিছু, জানলে নিশ্চয়ই সাথে আনতো টপস, কামিজ এবং চুড়িদার ব্যতীত কিচ্ছুটি আনেনি। তন্ময় এর মধ্যে দ্রুত গলায় বাদ সাধলো। তোরা পর, ওকে এসবে জড়াস না। ওরও শাড়ি টাড়ি পরলে শুভকর হবে না বিষয়টা। এই অমঙ্গল সে হতেই দেবে না। মাহিন দুষ্টু ভঙ্গিতে হাসছে, ভ্রু নাচাচ্ছে। এই যাত্রায় গুনগুন সুরে গান ধরল। কিছু কিছু মানুষের জীবনে মধুচন্দ্রিমা না চাওয়াটাই ভুল। সারাটি জীবন কাছে পেতে হলে করতে হবে এই একটু মাত্র ভুল। আবহাওয়া নাতিশীতোষ্ণ, কোমল উষ্ণতাহীন বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। ইলশে গড়ে বৃষ্টি নামছে। সবেমাত্র মাগরিবের আজান পড়েছে। লাইট পার্কটা আধারে অদেখিত কাব্যিক রূপান্তরিত হয়েছে। নিবিড়ভাবে নীরব চারদিক। আলো ছায়াতে জড়ানো ল্যাক পার্কটা মনোমুগ্ধকর। নৈকট্যে দুজন কপত কপতির আদল বোঝা যাচ্ছে। পাশাপাশি বসে নিঃশব্দে ভিজছে বৃষ্টির ছোঁয়ায়। তিমিরাচ্ছন্নতায় ডুবে থাকা ল্যাকের পানি দেখছে অনন্য চিত্তে। অদূর হতে সেই দৃশ্য ওরও মুগ্ধ চোখে দেখছে। ওর দৃষ্টি অনুসরণ করে তন্ময়ও এক পল তাকায়। হৃদয়ের মধ্যখানে চারটি ভাঁজ পরে সঙ্গে সঙ্গে। অসন্তোষ হয় বড়। অনিন্দ সুন্দর কিছু তো নয়, এমনভাবে দেখার কি আছে? তন্ময় মাথা ঝুঁকে চাপা স্বরে শুধুই নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।